গরিব দেশগুলোর করোনা টিকা প্রাপ্তি নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এসডিজি বাস্তবায়নে অগ্রগতির জন্য বিশেষ সম্মাননা। বাণিজ্যের নতুন হাব হবে মহেশখালী। মাতারবাড়িতে বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি গড়ে উঠছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। ২০২৪ সালে এই কার্যক্রম শুরু। মোবাইল ফোনের মাধ্যমে নির্ধারিত ফি দিয়ে মাত্র কয়েক মিনিটেই ঢোকা যাবে চট্টগ্রাম বন্দরে। বাঁচবে সময়, কমবে অনিয়ম, দিতে হবে না বাড়তি টাকাও। গাজীপুরে অনলাইন সেবার নামে ই-কমার্স প্রতিষ্ঠান সহজ লাইফের প্রতারণা। লোভনীয় অফার দিয়ে ২৫,০০০ গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে উধাও। দুর্গাপূজা উপলক্ষে অতীতের সব রেকর্ড ভেঙে পশ্চিমবঙ্গে ২,০৮০ মেট্রিক টন ইলিশ রফতানি করছে বাংলাদেশ। খুশি সাধারণ মানুষ ও মাছ ব্যবসায়ীরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি খান তাজনীন আহসান। গরিব দেশগুলোর করোনা টিকা প্রাপ্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার নিউ ইয়র্কে টেকসই উন্নয়ন শীর্ষক এক ভার্চুয়াল কনফারেন্সে অংশ নিয়ে একথা বলেন তিনি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রগতির জন্য বিশেষ সম্মাননায় ভূষিত করা হয় প্রধানমন্ত্রীকে। একই দিন জাতিসংঘ সদর দফতর চত্বরে মুজিব শতবর্ষ উপলক্ষে একটি গাছের চারা রোপণ ও একটি বেঞ্চ উৎসর্গ করেন সরকার প্রধান। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে ব্যস্ত সময় শুরু হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সোমবার সকালে জাতিসংঘ চত্বরে পৌঁছান তিনি। মুজিব শতবর্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর নাম এখন শান্তির প্রতীক হয়ে স্থাপিত হলো খোদ জাতিসংঘ সদর দপ্তরের মূল চত্বরে। সেখানকার উত্তর লনের বাগানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে তার বাণী সম্বলিত একটি বেঞ্চ বা উন্মুক্ত বসার জায়গা উৎসর্গ করেন বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় সেখানে একটি গাছের চারাও রোপণ করেন তিনি। উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। এ সময় শান্তিরক্ষা মিশনে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। সেখানে শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর পররাষ্ট্র নীতি ও আদর্শের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, এই ঘটনা বাংলাদেশের জন্য ঐতিহাসিক। একটা বিশেষ দিন, এত চমৎকার একটা জায়গায় এই চেয়ার উৎসর্গ করা হলো এবং একটা বৃক্ষ রোপণ করা হলো, যেটা শতবর্ষের উপর এই বৃক্ষটা টিকে থাকবে এবং শান্তির বারতাই বয়ে বেড়াবে। তিনি জানান, শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রেখেই দেশের উন্নয়ন নিশ্চিত করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। শান্তি ছাড়া কখনো কোনো দেশের উন্নতি হয় না। তো এটা আমরা নিজেরা খুব ভালো বুঝি, একটা শান্তিপূর্ণ পরিবেশেই সবসময় উন্নতি হওয়া সম্ভব। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আমন্ত্রণে জলবায়ু বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুদ্ধদ্বার এই বৈঠকে তিনি জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্ব নেতাদের আরও শক্তিশালী ভূমিকা নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, জলবায়ু ক্ষতির সম্মুখীন হয়েও বাংলাদেশ এক্ষেত্রে বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। পরে টেকসই উন্নয়ন শীর্ষক এক ভার্চুয়াল কনফারেন্সে যোগ দেন সরকার প্রধান। এতে উন্নয়ন লক্ষ্যমাত্রায় বাংলাদেশের সন্তোষজনক অগ্রগতিতে বিশেষ সম্মাননায় ভূষিত হন শেখ হাসিনা। মূল বক্তা হিসেবে তিনি বলেন, ২০৩০ সাল নাগাদ এই লক্ষ্য পূরণে জাতিসংঘ ও বৈশ্বিক সহায়তা অব্যাহত রাখতে হবে। Our SDG journey builds on this success. No single country can achieve this agenda alone. There are many poor countries. They cannot buy vaccines, so it should make available to them. জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা এখন নিউ ইয়র্কে। রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার সকালে রাষ্ট্র এবং সরকার প্রধানদের যে বিতর্ক পর্ব অনুষ্ঠিত হবে, সেখানে শুরুর দিকেই বক্তব্য রাখবেন মার্কিন প্রেসিডেন্ট, আর এতে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র বানাতে গিয়ে সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে। মাতারবাড়িতে বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি গড়ে উঠছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। পরিকল্পনা অনুযায়ী ২০২৪ সালেই এর অপারেশনাল কার্যক্রম শুরু হবে।
এর মাধ্যমে দেশে পণ্য পরিবহনের ব্যয় যেমন সাশ্রয় হবে, তেমনি ব্যবসা বাণিজ্যের নতুন হাবে পরিণত হবে পুরো মহেশখালী এলাকা। কক্সবাজার থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায়। শত বছর ধরে দেশের ব্যবসায়িক গতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নের প্রাণ হিসেবে কাজ করছে সমুদ্রপথের বাণিজ্য। প্রথাগতভাবে বাংলাদেশে পণ্য আমদানি করতে শ্রীলঙ্কার কলম্বো বা সিঙ্গাপুরের বন্দর থেকে লাইটার করে নিয়ে আসতে হয় দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামে, কিছু জাহাজ ভেড়ে মংলাতেও। তবে সেসবের আকার ছোট হওয়ায় বাড়তি পরিবহন ব্যয়সহ অপচয় হয় অন্তত 2 সপ্তাহ। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের কয়লা আমদানির জন্য তৈরি হয়েছে এই সমুদ্র বন্দর, যার গভীরতা 18.5 মিটার। 250 মিটার প্রশস্ত 14 কিলোমিটার দীর্ঘ চ্যানেলের এই বন্দরটি ক্রমান্বয়ে রূপ নেবে গভীর সমুদ্র বন্দরে। এরই মধ্যে ভারী যন্ত্রাংশ নিয়ে এখানে সরাসরি মাদার ভেসেল ভিড়েছে বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে। ভবিষ্যতে এখানে একটা কোল্ড টার্মিনাল হবে, যেখানে আমরা কয়লা বড় জাহাজে এনে কোল্ড টার্মিনালে রেখে ছোট জাহাজ দিয়ে আমরা এই কয়লাগুলো বাকি জায়গাতে আমরা পৌঁছতে পারবো। এতে কিন্তু লং টার্মে গিয়ে আমরা কস্ট মিনিমাইজ করতে পারবো। জাপানের কারিগরি ও জাইকার আর্থিক সহযোগিতায় গড়ে তোলা হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। 2 ধাপে শেষ হবে এর নির্মাণ কাজ। প্রথম ধাপে 300 মিটার দীর্ঘ একটি মাল্টিপারপাস এবং 460 মিটার দীর্ঘ কন্টেইনার টার্মিনাল গড়ে তোলা হবে। আমাদের টাইমলাইন হচ্ছে 2024 সালের মধ্যে অপারেশন আমরা শুরু করব। অর্থ সেভ হবে এবং আমরা লাভবানও হব। এটি চালু হলে নিজেদের সুবিধা তো বটেই, পার্শ্ববর্তী দেশগুলোরও পণ্য খালাসে বাড়তি রাজস্ব পাবে বাংলাদেশ। আমাদের রিজনাল যে সকল দেশগুলো আছে, ভারত, নেপাল, ভুটান, এটার কিন্তু সুবিধা ভোগ করবে, ইভেন মায়ানমারও। সরকারের আশা 17,777 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই গভীর সমুদ্র বন্দর চালু হলে হংকং বা সিঙ্গাপুরের মতো পরিকল্পিত নগরে পরিণত হবে পুরো মহেশখালীর দ্বীপাঞ্চল। বঙ্গোপসাগরের এই মহেশখালী চ্যানেলটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে। মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়তে গিয়ে এখানে স্থাপন করা হয়েছে নিজস্ব জেটি, আর পরবর্তীতে এই জেটিগুলো সম্প্রসারণ ঘটিয়েই এখানে স্থাপিত হবে গভীর সমুদ্র বন্দর। বিদ্যুতের পাশাপাশি অর্থনৈতিক সক্ষমতার দিক থেকেও আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। দেবাশিস রায়, সময় সংবাদ, মহেশখালী, কক্সবাজার। অনিয়ম দুর্নীতি রোধের পাশাপাশি সময় বাঁচাতে চট্টগ্রাম বন্দরে ব্যক্তি ও যানবাহন প্রবেশে আধুনিক পদ্ধতি চালু করেছে কর্তৃপক্ষ। এখন থেকে আর ঘন্টার পর ঘন্টা গেইটে অপেক্ষা করতে হবে না। মোবাইল ফোনের মাধ্যমে নির্ধারিত ফি দিয়ে মাত্র কয়েক মিনিটেই ঢোকা যাবে বন্দরের ভেতরে। বাড়তি কোনো টাকাও দিতে হবে না গেটগুলোতে। শাখাউত্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের প্রতিটি গেটের সামনে যানবাহনের জটলা প্রতিদিনের বিষয়। পণ্য ডেলিভারি নিতে গেটগুলিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় যানবাহনগুলোকে। সে সাথে নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযুক্ত রয়েছে। তাই সময় বাঁচানোর পাশাপাশি বন্দরের প্রবেশে স্বচ্ছতা আনতে নতুন পদ্ধতি চালু করেছে বন্দর কর্তৃপক্ষ। গেটে এসে দাঁড়ায় থাকলে তো যানজট হয়, অনেক শত শত আপনার ট্রাক দাঁড়িয়ে আছে। তো সেইটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এবং আমাদের অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সিটা এনশিওর করার জন্য আমরা এখন ডিজিটাল সিস্টেম করে দিয়েছি। পণ্য পরিবহন ছাড়াও নানা কাজে প্রতিদিন করে 15,000-এর বেশি ট্রাক, লরি, কাভার্ড ভ্যান, পিকআপ এবং মোটরসাইকেল ঢুকে বন্দরের ভেতরে। এসব যানবাহনের 25,000 চালক হেল্পারের পাশাপাশি আরও 10,000-এর বেশি বন্দর সংশ্লিষ্ট মানুষকে বন্দরে ঢুকতে হয়। নানা প্রক্রিয়া সম্পন্ন করে ইয়ার্ড কিংবা জেটিতে ঢুকতে গেলে কর্মঘণ্টা পেরিয়ে যায়। ড্রাইভার আসার সাথে সাথে আমার স্লিপটা নিয়ে ঢুকে গেছে। আমার এখানে প্রায় 2-3 মিনিটের মধ্যে আমার কাজ সম্পূর্ণ, গাড়িও ভিতরে ঢুকে গেছে। এই পদ্ধতিতে যে কোনো C&F এজেন্ট কর্মচারী মালামাল ছাড় করাতে বন্দরে ঢোকার আগেই তার কাঙ্ক্ষিত কন্টেনারের অবস্থান সহজেই জানতে পারবে। ডিরেক্টলি অনলাইন যেয়ে তাদের তথ্য দিয়ে পেমেন্টটা করতে পারছে। সেই পেমেন্টটা করার পরে একটা অটোমেটেড একটা রিসিট বের হবে উইথ এ QR কোড। সেই QR কোডটা যখন গেটে নিয়ে আসে তখন ওই অথেন্টিসিটা ইমিডিয়েটলি ভেরিফাই করা যায়। গেট দিয়ে প্রবেশের ক্ষেত্রে বাড়তি টাকা আদায়ের অভিযোগও রয়েছে। ম্যানুয়াল সিস্টেমে গেট পাসের জন্য চট্টগ্রাম বন্দরের 3 নম্বর গেটে যে যানজট সৃষ্টি হয় তা পেরিয়ে যায় বারেক বিল্ডিং হয়ে আগ্রাবাদ। একইভাবে বন্দরের সবগুলো গেটে সৃষ্টি হয় অসহনীয় যানজট। আশা করা হচ্ছে এই অটোমেশন গেট পাসের ফলে আর এই যানজট সৃষ্টি হবে না। মাত্র কয়েক মিনিটের মধ্যে সব ধরনের যানবাহন এবং ব্যক্তি প্রবেশ করতে পারবে বন্দরের অভ্যন্তরে।
বন্দরের 4 নম্বর গেট থেকে কমল দে, সময় সংবাদ। পুলিশের ঘুষ বাণিজ্য বন্ধ সহ 15 দফা দাবিতে 72 ঘন্টার কর্মবিরতি শুরু করেছে কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার পরিবহন মালিক অ্যাসোসিয়েশন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ তানজিন। ট্রাক, লরি এবং প্রাইম মুভার চালক শ্রমিকরা যে ধর্মঘট শুরু করেছে 72 ঘন্টা ধর্মঘট, সেই ধর্মঘটে কিন্তু প্রভাব পড়তে শুরু করেছে চট্টগ্রাম বন্দরে। এখন পর্যন্ত চট্টগ্রাম বন্দর থেকে যে ডেলিভারি প্রক্রিয়া সেটি কিন্তু চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে বলে বিভিন্ন ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ বিশেষ করে জানেন যে যেসব কাভার্ড ভ্যান, ট্রাক, প্রাইম মুভার বন্দর অভ্যন্তরে প্রবেশ করবে পণ্য নিয়ে আসার জন্য, তারা আজকে সকাল থেকে কেউ ঢুকছে না এবং যেসব যানবাহন ভিতরে ছিল সেগুলো আর বের হচ্ছে না। সে অবস্থায় কিন্তু ধর্মঘট চলছে এবং ধর্মঘটের প্রভাব কিন্তু বন্দরে পড়তে শুরু করছে ব্যবসায়ীরা, সেটি অভিযোগ করছেন। বিশেষ করে ঘুষ বাণিজ্য বন্ধ সহ পুলিশের ঘুষ যে বাণিজ্য, সেই ঘুষ বাণিজ্য বন্ধ সহ 15 দফা দাবিতে প্রাইম মুভার এবং ট্রাক মালিক যারা রয়েছেন তারা কিন্তু এই ধর্মঘটের ডাক দিয়েছেন। আজকে সকাল 6টা থেকে এই ধর্মঘট শুরু হয়েছে, চলবে 24 তারিখ পর্যন্ত। তো ব্যবসায়ীরা ক্ষেত্রে যেটা অভিযোগ করছেন, এই প্রাইম মুভার থেকে ধর্মঘটে বারবার তারা ডাক দিচ্ছেন, ধর্মঘটের ডাক দেয় এবং ধর্মঘটের ফলে ব্যবসা বাণিজ্যে কিন্তু ব্যাপক প্রতিক্রিয়া পরে যানবাহন চলাচল বন্ধ হয়েছে। তাই কিন্তু আগে থেকে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল সে ধর্মঘট প্রত্যাহারের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া। কিন্তু যারা এই সরকারি পর্যায়ে যারা এই ধর্মঘট প্রতিরোধে ব্যবস্থা নেবে, তারা তাদেরকে ব্যবস্থা না নেওয়ায় এখন পর্যন্ত ধর্মঘট শুরু হয়েছে প্রথম পর্যায়ে। এবং সেই ধর্মঘটের কারণে আমরা যেটা ব্যবসায়ীরা যারা বন্দর ব্যবহারকারী রয়েছেন তারা আমাদেরকে কিছু জানিয়েছেন, তারা বন্দর থেকে পণ্য পরিবহন করতে পারছে না, বন্দর থেকে তেমন কোনো ডেলিভারি হচ্ছে না। তবে যেসব শিল্প প্রতিষ্ঠান, শিল্প গ্রুপের নিজস্ব যানবাহন রয়েছে, বিশেষ করে ট্রাক, কাভার্ড ভ্যান রয়েছে, তাদের শুধুমাত্র তাদের যানবাহনগুলো কিন্তু চলাচল করছে। এক্ষেত্রে যারা ধর্মঘটে যারা আন্দোলন বা ধর্মঘটে অংশ নিচ্ছেন তারা দাবি করেছেন যারা ব্যক্তিগত বা শিল্প প্রতিষ্ঠানের যেসব যানবাহন রয়েছে তারা বাধা সৃষ্টি করবে না, শুধুমাত্র তাদের সমিতির আওতাভুক্ত যেসব শ্রমিক রয়েছেন, চালক রয়েছেন, তারা ধর্মঘটের অন্তর্ভুক্ত থাকবেন। যদি কেউ শিল্প গ্রুপের গাড়ি যানবাহনগুলো চলাচল করতে পারবে এমন একটা নির্দেশনা কিন্তু রয়েছে। কিন্তু শিল্প গ্রুপের নির্দেশে শিল্প গ্রুপের বাইরে যারা ছোটোখাটো যারা বিভিন্ন প্রতিষ্ঠান আমদানিকারক রয়েছেন তাদেরকে কিন্তু কিছুটা বেকায়দায় পড়তে হচ্ছে এই ধর্মঘটের ফলে। তবে এক্ষেত্রে ব্যবসায়ীরা তার অনুরোধ জানিয়েছেন যেন সরকারি পর্যায় থেকে এই ধর্মঘট প্রত্যাহারে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, কারণ 3 দিন যদি ধর্মঘট চলে তাহলে কিন্তু এটি বন্দরে তার পুরো প্রভাবটা এসে পড়বে। যেহেতু আমদানি বাণিজ্য এখন পুরোপুরি স্বাভাবিক রয়েছে, কিন্তু তখন ডেলিভারি যদি দীর্ঘতি হয় তাহলে কিন্তু বন্দরে একটি জট সৃষ্টি হওয়ার সংখ্যা থেকে যাবে। এক্ষেত্রে ব্যবসায়ীরা বারবার দাবি জানাচ্ছেন তারা আজকের মধ্যে যেন ধর্মঘট প্রত্যাহারে সরকারি সংস্থাগুলো ব্যবস্থা নেয়, সেটি তারা অনুরোধ জানিয়েছেন। কারণ এই বন্দে তাদের যে ধর্মঘট, সেই ধর্মঘটের প্রতিক্রিয়া কিন্তু বন্দরে সবচেয়ে বেশি পড়বে। তো এখন মধ্যে আমার কাছে ছিল পুলিশের ঘুষ বাণিজ্য বন্ধ সহ 15 দফা দাবিতে ট্রাক, লরি বা প্রাইম মুভার যে 72 ঘন্টা ধর্মঘট শুরু হয়েছে, সেই ধর্মঘটের প্রভাব যে বন্দরে পড়তে শুরু করেছে তার সর্বশেষ। চট্টগ্রামে ধর্মঘট করছে কাভার্ড ভ্যান, ট্রাক, প্রাইম মুভার পরিবহন মালিক অ্যাসোসিয়েশন। সে বিষয়ে সবশেষ খবর জানাতে সেখান থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার কমল দে। 3 দিনের রিমান্ড শেষে ইভ্যালির সিইও রাসেল ও তার স্ত্রীকে আজ আদালতে তোলা হবে। এই মুহূর্তে সিএমএম আদালতের সামনে আছেন রিপোর্টার আফজাল হোসেন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল। আসলে এখন মুখ্য মহানগর হাকিম আদালতের সামনে যেটি হচ্ছে যে আজকে ইভ্যালির চেয়ারম্যান এবং সিও রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিনকে আজকে আদালতে হাজির করা হবে। 3 দিনে তারা রিমান্ডে ছিলেন, রিমান্ড শেষ হওয়ার কারণে আজকে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই তাদেরকে আদালতের সামনে বা আদালতে হাজির করা হবে। একই সঙ্গে ইভ্যালি রাসেলের বিরুদ্ধে এবং তার স্ত্রীর বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় আরেকটি মামলা হয়েছে, সেই মামলাতেও তার রিমান্ড চাওয়া হবে বলে আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত। আর যেটা হচ্ছে যে মুখ্য মহানগর হাকিম আদালতের সামনে ইভ্যালির যারা ক্ষতিগ্রস্ত গ্রাহক রয়েছেন তারা মানববন্ধন করছেন। সেই মানববন্ধনে আমরা দেখতে পাচ্ছেন যে পুলিশ তাদেরকে সরিয়ে দিচ্ছে, সেই দৃশ্যটি আমরা এখন দেখাতে পাচ্ছি। আর একই সঙ্গে যারা মানববন্ধন করছেন তারা কিন্তু বলছেন যে যদি ইভ্যালি রাসেলকে মুক্তি দেওয়া হয় বা তার স্ত্রী শামীমা নাসরিন যিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তাকে যদি মুক্তি দেওয়া হয় তাহলে হয়তো এই প্রতিষ্ঠানটি আবার দাঁড়িয়ে যাবে এবং যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এতদিন যে দেনা রয়েছে প্রতিষ্ঠানটির সেই দেনা অনেকটাই পুষিয়ে নেওয়া সম্ভব, এটি কিন্তু যারা মানববন্ধন করছিলেন তারা বলছেন। আর পুলিশ কেন সরিয়ে দিয়েছে সে বিষয়টি আমরা পুলিশের কাছে জানতে চেয়েছিলাম। পুলিশ বলছে যেহেতু পুরান ঢাকা একটি জনাকীর্ণ এলাকা, সেই সাথে কোর্ট প্রাঙ্গণ, সেই কারণেই তারা এই জায়গা থেকে মানববন্ধন না করতে অন্য
মাত্র সরিয়ে যাওয়ার জন্য কথা বলছেন। এটি হচ্ছে আজকের মূল বিষয়। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ইভালির চেয়ারম্যান রাসেল এবং তার যে স্ত্রী শাইমা নাসরিন এই দুজনের রিমান্ডে শেষ হয়েছে। আমরা প্রসিকিউশনের কাছে জিজ্ঞেস করেছিলাম, ডিবির কর্মকর্তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম এবং যারা থানা পুলিশ যাদের আন্ডারে এই দুজন রিমান্ডে রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিলাম বা জানতে চেয়েছিলাম যে জিজ্ঞাসাবাদে রাসেল এবং শাইমা নাসরিন তেমন কোনো তথ্য দিয়েছেন কিনা। তবে আমরা জানতে পেরেছি রাসেল তিনি যে প্রতারণার দায় সেটি অস্বীকার করেছেন। অস্বীকার করার পরে বলেছেন যে তারা ব্যবসা করতে চান এবং যদিও দেনা যেটি রয়েছে সেটি খুব অল্প সময়ের মধ্যেই পুষিয়ে নেওয়ার সম্ভব হবে বলে আমরা জানতে পেরেছি। এখন ইভালির যে চেয়ারম্যান রাসেলের এবং তার যে স্ত্রী শাইমা নাসরিন এই দুজনের মুক্তির দাবিতে যে মানববন্ধন হচ্ছিল সেই মানববন্ধনটি সরিয়ে দিচ্ছে পুলিশ, সেই চিত্রটি আমরা দেখাচ্ছিলাম। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ খবর। রিমান্ড শেষে আজ আদালতে তোলা হবে ইভ্যালির সিইও রাসেল ও তার স্ত্রীকে। সে বিষয়ে সবশেষ খবর জানাতে সিএমএম আদালতের সামনে থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার আফজাল হোসেন। মাত্র 1100 টাকা বিনিয়োগ করে প্রতি মাসে আয় করতে পারেন 600 টাকা। সেই সঙ্গে প্রথমেই পাওয়া যাবে 850 টাকার পণ্য। গাজীপুরে এমন সব লোভনীয় অফার দিয়ে প্রায় 25,000 গ্রাহকের কয়েক কোটি টাকা হাতিয়ে উধাও সহজ লাইফ নামে একটি ই কমার্স প্রতিষ্ঠান। রাজিবুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন জুনায়েদ রুবেল। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যে যত আইডি খুলবেন তার তত বেশি আয়। এলাকায় এমন অফার নিয়ে আবির্ভাব সহজ লাইভ নামে একটি ই কমার্স প্রতিষ্ঠানের। শর্ত 1100 থেকে 2600 টাকায় 3 ক্যাটাগরিতে গ্রাহকদের প্রথমে খুলতে হবে আইডি, থাকবে পাসওয়ার্ড, বিকাশ নম্বর। প্রতিদিন প্রতিষ্ঠানটির সাইটে পণ্যের বিজ্ঞাপন দেখলেই অ্যাকাউন্টে যুক্ত হবে 20 টাকা করে। ঘরে বসে এমন সহজে আয়ের খবরে হুমড়ি খেয়ে পড়ে সাধারণ মানুষ। প্রথমে 2-3 মাস গ্রাহকদের অর্থ পরিশোধ করে, কিন্তু এরপর থেকে নানা অজুহাতে টাকা দিতে শুরু করে গড়িমসি। এভাবে 9 মাসে কয়েক কোটি টাকা হাতিয়ে লাপাত্তা প্রতিষ্ঠানটি। একটা ওয়ালেট তারা ক্যাশ দিবে, আরেকটা ওয়ালেট থেকে তারা আমরা যাতে এখান থেকে পণ্য নিতে পারি, এই যে একটা বিশ্বাস যে আমরা পণ্য পাচ্ছি, পাশাপাশি এখান থেকে বাজার করতে পাচ্ছি এবং কিছু ক্যাশ টাকা আমরা পাচ্ছি। সম্প্রতি ভুক্তভোগীরা কাশিমপুরের সবুজ কানন এলাকায় অবস্থান নেয় তালাবদ্ধ অফিসের সামনে। বারবার চেষ্টা করেও গ্রাহকরা মালিকের সন্ধান পাননি। এদিকে www.lively.live.com নামে যে ওয়েবসাইট থেকে ব্যবসা পরিচালনা করা হতো সেটারও কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। 1 তারিখে গেলাম, 5 তারিখে গেলাম, 10 তারিখে বরাবর 10 তারিখে আয় দিয়ে বন্ধ। এ অবস্থায় প্রতারণার বিষয়ে গ্রাহকরা কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটা দিয়েছে, আমরা প্রাথমিক তদন্ত করে দেখতেছি যে আসলে এই বিষয়টা ওরা যেভাবে বলছে বা কি আছে এগুলো নিয়ে আমরা একটু প্রাথমিকভাবে আমরা একটু তদন্ত করব। অভিযোগে বলা হয়েছে তাহাজ্জুদ হোসেনের মালিকানাধীন ই কমার্স প্রতিষ্ঠানটি গাজীপুরে চালু হয় গত জানুয়ারিতে। সেপ্টেম্বরের 12 তারিখ কার্যক্রম বন্ধ করে প্রায় 2,75,00,000 টাকা নিয়ে গা ঢাকা দেয় প্রতিষ্ঠানটি। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। মুন্সিগঞ্জে মীর কাদিম মাছের আড়তে ইলিশ সহ হরেক রকম মাছের বিপুল সমারোহ। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1200 টাকা পর্যন্ত। নাসিরুদ্দৌলার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। শুধু ইলিশ আর ইলিশ। মুন্সিগঞ্জের মীর কাদিম মৎস্য আড়তে আছে অন্যান্য মাছও। তবে উপকূলীয় অঞ্চলে ঝাঁকে ঝাঁকে ধরা পড়া ইলিশের বেশি ছড়াছড়ি ধলেশ্বরীর তীরের এই হাটটিতে। 700 থেকে 800 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে কেজিতে 600 থেকে 800 টাকা। 1 কেজি ওজনের ইলিশ 900 থেকে 1000 টাকা। বড় ইলিশ বিক্রি হচ্ছে 1200 টাকা পর্যন্ত। 900, 950, 1000 টাকা কেজি আজকে বিক্রি হচ্ছে। মাছের দাম কম, এই জন্য সবাই যে আগে 37 বেশি গেছে, এখন পুরো ইলিশ এখন 250 টাকা বিক্রি হইতেছে। পাঙ্গাস, রুই, কাতল, চিতল, বোয়াল, শিং ও কই সহ নদী, পুকুর এবং খাল বিলের তাজা মাছের পাশাপাশি সামুদ্রিক মাছেরও সমারোহ এখানে। মাছের এই বৈচিত্র্যের কারণে পুরো অঞ্চলের হাট বাজারগুলোর খুচরা বিক্রেতারা ছুটে আসেন এখানে। এখানকার মাছগুলি
ভালো, এই জন্য আবার দামে কম পাওয়া যায়। প্রত্যেকটা মানুষের চাহিদা অনুযায়ী মাছ এখানে পাওয়া যায়। সামুদ্রিক মাছ, নদীর মাছ পাওয়া যায় এবং দামেও সাশ্রয়। নাব্যের অভাবে মীরকাদিম ঘাটে লং ভিড়তে না পারায় উপকূলীয় জেলার মাছ ঘাটে আসতে সমস্যা হচ্ছে। নাব্যতার জন্য লস মুসুগুজ ভিড়ে ইন থেকে মাছ আনতে সঙ্গে রাস্তাতে চুরি ডাকাতি চিন্তায় হয়। প্রতিদিন ভোরে এই হাটে 2 ঘন্টা চলে ধুম বেচা কেনা। শতাব্দী প্রাচীন এই মাছের হাটের 40টি আড়ত ঘিরে প্রায় 1,500 মানুষের রুটি রুজি। মুন্সিগঞ্জের মীরকাদিম থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অতীতের সব রেকর্ড ভেঙে ভারতের পশ্চিমবঙ্গে 2080 মেট্রিক টন ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ। দেশের 52টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দেয়া হয়েছে। এ খবরে খুশি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ও মাছ ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন সুব্রত আচার্য। বাংলাদেশ সরকার পশ্চিমবঙ্গের ভোজন রসিক বাঙালিদের পূজার উপহার হিসেবে বাংলাদেশ দিচ্ছে পদ্মার 2080 মেট্রিক টন রূপালী ইলিশ। বাংলাদেশের 52টি মাছ রপ্তানিকারক সংস্থাকে পশ্চিমবঙ্গে এই ইলিশ রপ্তানির শর্ত সাপেক্ষে অনুমোদন দেয়া হয়। গত বছর 10 সেপ্টেম্বর বাংলাদেশ থেকে পদ্মার ইলিশের প্রথম চালান এসেছিল, কিন্তু সেই সময় অতিক্রান্ত হয় পশ্চিমবঙ্গের ইলিশ আমদানিকারকদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার পূজার উপহার হিসেবে পদ্মার ইলিশ পাঠাতে সম্মত হয় এবারও। আশা করা যাচ্ছে যে এই মাছ যে ঢুকবে 2080 মেট্রিক টন, এটা আমাদের 10ই অক্টোবরের মধ্যে এই মাছটা কিন্তু নিয়ে আসতে হবে আমাদেরকে। তো আমি খুবই আশাবাদী যে এই বাংলা ইলিশ আসলে সাধারণ মানুষের রিচে এই দামটা আসবে আর সবাই ইলিশ খেতে পাবে। বাংলাদেশ সরকার স্থানীয় বাজারে চাহিদা ঠিক রাখতে 2012 সাল থেকে বিদেশে ইলিশ রপ্তানি বন্ধ করে। তবে 2019 সাল থেকে পশ্চিমবঙ্গবাসীর জন্য পূজার উপহার হিসেবে বাংলাদেশের ইলিশ পাঠাতে শুরু করে। এবছর অতীতের সব রেকর্ড ভেঙে 2080 মেট্রিক টন ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ, আর তাই স্বাভাবিকভাবেই খুশি পশ্চিমবঙ্গের মানুষ। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। সুনামগঞ্জে সবুজ মাল্টা চাষ করে সফলতা পেয়েছেন আব্দুর রহমান। 2 বছর আগে মাল্টা চাষ শুরু করেন তিনি। ইতোমধ্যে বিক্রি হয়েছে কয়েকশো কেজি মাল্টা। এই মুহূর্তে চিরাকান্দি এলাকায় আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি যাব তার কাছে। হিমাদ্রি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এই আব্দুর রহমান, কৃষক আব্দুর রহমান 20 বছর যাবৎ সৌদি আরব থেকে কোনো কিছু করতে না পেরে তার দেশে ফিরে আসেন। দেশে ফিরে এসে তিনি বাণিজ্যিকভাবে এই বাড়িজাতের মালটা চাষ শুরু করেন। এই মালটা চাষ করার পর থেকে তিনি তার ভাগ্য বদল করে ফেলেছেন। এই বাগানে প্রায় 140টির মতো গাছ রয়েছে। এই গাছগুলির মধ্যে 70টি গাছে এই বছর মালটা ধরেছে। প্রতিটি গাছে 20 থেকে 25 কেজি মালটা ধরে। এখন মালটা বিক্রির পুরো মৌসুম চলতেছে। উনি কোথাও নিয়ে যেতে হয় না, উনি বাগান থেকে ওনার এই মালটাগুলি বিক্রি করে ফেলছেন। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়গুলি, মালটার বাগানটা প্রচারিত হওয়ার পর থেকে এখানে অনেক মালটার গ্রাহক বেড়ে গেছে। এখন তিনি মালটা গ্রাহকদেরকে প্রয়োজন অনুসারে সরবরাহ করতে পারতেছেন না। আমরা তাকে জিজ্ঞেস করে যেটা জেনেছি, তিনি দীর্ঘ 20 বছর সৌদি আরবে থাকার পরও সংসার জীবনে তিনি কোনো ধরনের আয়ের উন্নতি করতে পারেননি। এই অবস্থায় তিনি সুনামগঞ্জে ফিরে এসে কৃষি বিভাগের পরামর্শে প্রতি জমিতে মালটার আবাদ শুরু করেন। মালটার আবাদের 2 বছরের মধ্যে এই গাছগুলি ফলবতী হয়ে ওঠে। এই ফলবতী হওয়ার ফলে তার এই বছর তিনি ফল বাজারজাত করেছেন। বাজারজাত করার ফলে শুরুতেই তার মালটার যে ব্যাপক চাহিদা তৈরি হয়। এগুলি দেখতে সবুজ হলেও খেতে খুবই সুস্বাদু, মিষ্টি এবং বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। যেগুলি বাইরের মালটা থেকে এই মালটার স্থানীয় জাতের উৎপাদিত মালটার চাহিদা বেশি থাকায় তিনি এই বাগানটাকে আরো বেশি সম্প্রসারণ করার উদ্যোগ নিয়েছেন। সম্প্রতি তিনি এই বাগানের পাশে আরো 2 বিঘা জমি কিনেছেন মালটা বাগানটাকে সম্প্রসারিত করার জন্য। তিনি এই বাগানটিকে তিনি একটা মডেল বাগান হিসেবে গড়ে তুলতে চান। এই বাগানের মাধ্যমে তিনি যারা বেকার আছে তাদেরকে আলোর পথ দেখাচ্ছেন। তো এই ছিল মালটা বাগানের সবশেষ খবর আমার কাছে।
সবুজ মাল্টা চাষের খবর জানাতে সুনামগঞ্জের চীনাকান্দি এলাকা থেকে যুক্ত হয়েছিলেন হিমাদ্রি শেখর ভদ্র। দেশের পুঁজিবাজার সহ অন্যান্য খাতেও বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে সুইজারল্যান্ডের জুরিখে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আয়োজনে রোড শোয়ের প্রথম পর্ব শেষ হয়েছে। এতে দেশি বিদেশি বিনিয়োগ আগের তুলনায় বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানে অংশ নেয়া অতিথিরা। জুরিখ থেকে বিস্তারিত লুৎফুর রহমান বাবুর রিপোর্টে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের জুরিখ রোড শোতে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, সেই সাথে দেশের উন্নয়নের নানা পরিসংখ্যান তুলে ধরা হয়। দিনব্যাপী নানা সেশনের আয়োজন ছিল এই রোড শোতে। তলাবিহীন জুড়ি থেকে আজকের বাংলাদেশ নানা পরিসংখ্যানের মাধ্যমে বিষয়গুলো তুলে ধরেন সংশ্লিষ্টরা। এই রোড শোগুলো হলো অনেক ইনফরমেশনগুলো ওরা জানতে পারে, তাদের ইনভেস্টমেন্ট কতটুকু সিকিউর, তারা যে প্রফিট করবে এটা তারা রিপেট্রিয়েট করতে পারবে না তাদের দেশে। বাংলাদেশের যে গ্রোথ প্রসপেক্ট এটা কেউ আটকে রাখতে পারবে না, এটা কন্টিনিউয়াসলি গ্রো করছে। আয়োজক সংস্থারা আশাবাদ ব্যক্ত করে বলেছেন এই রোড শোগুলোর মাধ্যমে দেশে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে। এটা খুব পটেনশিয়াল একটা মার্কেট। এই রোড শো থেকেই বিনিয়োগকারীরা দেশে বিনিয়োগের চরমভাবে উৎসাহ পাবে বলে আমি আশাবাদী। আর এতে অংশগ্রহণ করেছিলেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নেতারাও। তারা বলেছেন দেশে বিনিয়োগে যে বাধা তা দূর হলে দেশে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে। জুরিখের রোড শোতে গেল কয়েক দশকে ধীরে ধীরে বাংলাদেশের উন্নয়নের যে চিত্র ও বর্তমান অর্থনৈতিক অবস্থার বিস্তারিত তুলে ধরেন সংশ্লিষ্টরা। তারা বলেছেন বাংলাদেশের অর্থনীতিতে আরও বেশি কীভাবে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত করা যায় এ নিয়ে সংশ্লিষ্টদের আরও বেশি ভাবা দরকার। সুইজারল্যান্ডের জুরিখ থেকে মোহাম্মদ লুৎফুমান বাবু, সময় সংবাদ। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গরিব দেশগুলোর করোনা টিকা প্রাপ্তি নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এসডিজি বাস্তবায়নে অগ্রগতির জন্য বিশেষ সম্মাননা। বাণিজ্যের নতুন হাব হবে মহেশখালী। মাতারবাড়িতে বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি গড়ে উঠছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। 2024 সালে কার্যক্রম শুরু। এবং মোবাইল ফোনের মাধ্যমে নির্ধারিত ফি দিয়ে মাত্র কয়েক মিনিটে ঢোকা যাবে চট্টগ্রাম বন্দরে। বাঁচবে সময়, কমবে অনিয়ম, দিতে হবে না বাড়তি টাকাও। এই ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ের।